ভালো আছো? সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকোতে স্বাগত। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রার ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ম্যাথামেটিক্সের অর্থাৎ গণিতের যে 2 নম্বর স্কুল, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর যে স্কুল সেটা হচ্ছে কি আলিপুরদুয়ার হাই স্কুল এবং বারুইপুর হাই স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিওগুলো তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো, এক দাগের কোশ্চিন বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম যে কোশ্চিনটা আছে দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা দুটির গসাগু ও লসাগু যথাক্রমে, অপশান দেওয়া আছে 5 ও 7, 7 ও 5, 1 ও 35 এবং 35 ও 1। এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা বের করতে বলেছে। তো এই কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো যে আগে জেনে নাও যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় কী হয়? 1 হয়, ঠিক আছে? সে যত বড় সংখ্যা থাক, 1 লাখ, 10 লাখ, 5 লাখ, যদি সংখ্যা দুটি পরস্পর মৌলিক হয় তাহলে তার গসাগু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ওকে, এবং সংখ্যা দুটির লসাগু কী হবে? এবং সংখ্যা দুটির লসাগু কী হবে? এবং দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, আমরা গসাগু কী জানলাম? 1 জানলাম, এবং দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী হবে? সেই সংখ্যা দুটোর গুণফল, ঠিক আছে? যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটোর গুণফলটা হচ্ছে কী বলতো? লসাগু। তাহলে কী জানলাম? যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় কী হয়? 1 হয়, এবং দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী হয়? সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি কী কী ছিল? 5 আর 7, এবং 5 আর 7-এর গুণফল কত কত হয়? 35। তাহলে আমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন সি, 1 এবং 35, ঠিক আছে? গসাগু হচ্ছে 1, গসাগু হলো 1 এবং লসাগু হচ্ছে 35। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 6521 সংখ্যাটির সবথেকে কাছে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যাটি হবে। প্রথমে কত বলেছে? এখানে 100 শতক বলেছে। তো 6521কে আমরা শতকের গুণিতক আকারে সাজাবো। তো শতকের গুণিতক আকারে সাজা, দেখো যে 6500 তো শতকের গুণিতক হয়ে যাচ্ছে, প্লাস 21টা কী হচ্ছে? এক্সট্রা হয়ে যাচ্ছে। তার মানে 6500 তো হচ্ছেই, তার সঙ্গে দেখো 21 আছে এখানে। এবার দেখো কত শতকের কাছাকাছি বের করতে বলেছে? 100 এর গুণিতকের কাছাকাছি বের করতে বলেছে। তো 100-র অর্ধেক করলে কত হয়? অর্ধেক করলে কত হচ্ছে? 50 হচ্ছে। তার মানে যদি 50 বা 50-এর বেশি থাকতো তাহলে অ্যান্সারটা কী হতো? 100-র গুণিতক পূর্ণসংখ্যা হতো কত? 100 হতো। আর যেহেতু 50 থেকে এখানে কী আছে? ছোট আছে, তাহলে এর কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? কি বললাম? যদি 50-এর উপরে থাকতো তাহলে 21-এর পরিবর্তে আমরা লিখতাম 100 লিখতাম। যেহেতু এখানে 50-এর ছোট আছে তাহলে এখানে কি হবে? 0 হবে। তাহলে 6500 প্লাস 0 মানে হচ্ছে 6500। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 6500। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে প্রকৃত ভগ্নাংশটি হলো, অপশান দেওয়া হচ্ছে 2.1-2, 4, 4/3, 3/4। এবার দেখো যে আমাদের জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশটা কী। আগে আমাকে জানতে হবে প্রকৃত ভগ্নাংশটা কী। তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যদি কোনো ভগ্নাংশের লব আর হর, লব যদি হর অপেক্ষা ছোট হয়, লব যদি হর অপেক্ষা কী বলতো? ছোট হয়, তাহলে অর্থাৎ লব ছোট হর বড় হয় তাহলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এবার দেখো লব কী বলো? যে একটা ভগ্নাংশ যদি x/y আছে তাহলে এক্সটা হচ্ছে তোমার কী বলতো? লব, আর ওয়াইটা হচ্ছে তোমার কী বলতো? হর। অর্থাৎ উপরের কোনো ভগ্নাংশের উপরের টার্মটা হচ্ছে লব, নিচের টার্মটা হচ্ছে কী বলতো? হর। এবার আমাদের প্রকৃত ভগ্নাংশ কী সংজ্ঞা জানলাম? যদি উপরে কম থাকে নিচে বেশি থাকে, যদি লবটা কম থাকে হরের থেকে, তাহলে বুঝে নেব এটা প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে এখানে দেখো যে 4 মানে কি? 4/1, আর এখানে 2 পূর্ণ 1/2 মানে কি হচ্ছে?
এটার সঙ্গে গুণ করতে হয় 2 দুনা 4, আর এটার সঙ্গে যোগ করতে হয় কত হচ্ছে 5, মানে কি 5/2। তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে না, কারণ উপরে আমরা বেশি পেয়ে যাচ্ছি। তাহলে এ নম্বর ক্যান্সেল, বি নম্বর ক্যান্সেল। সি নম্বর দেখো বলেছে 4/3, এখানেও উপরে বড় হয়ে যাচ্ছে। তাহলে 4 নম্বর ডি নম্বর দেখো 3/4। এখানে দেখো আমরা লব কিন্তু ছোট পাচ্ছি, হর কিন্তু বড় পাচ্ছি। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার আসবে অপশন ডি 3/4। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে একটা সংখ্যা দেওয়া আছে যে 5, 2, 8, 7, 3, 2, 1 সংখ্যা দুইয়ের স্থানীয় মানে গুণফল। এখানে দেখো এই সংখ্যাটিতে দুটো 2 আছে, একটা হচ্ছে এই জায়গাটায় 2 আছে, আর একটা হচ্ছে এখানে 2 আছে। এই যে দুটো 2 আছে, এই দুটো 2-এর স্থানীয় মানের গুণফল বের করতে বলেছে। তো প্রথম 2-এর স্থানীয় মান কি? প্রথম 2-এর স্থানীয় মানে দেখ 2 তো থাকবে, প্রথম 2-এর স্থানীয় মান হচ্ছে 2 তো থাকবে, এবং 2-এর পরে কয়টা সংখ্যা আছে সেটা দেখো। 2-এর পরে সংখ্যা আছে তোমার 5টা, তাহলে 5টা শূন্য নিতে হবে। তাহলে কি পেলাম 2 0 0 0 0 0, অর্থাৎ 5টা 0। এবং সেকেন্ড 2-এর স্থানীয় মান কী হবে? 2 তো থাকবে, এবং সেই 2-এর পরে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, তার জন্য একটা 0। আর এই দুটার গুণফল বের করতে বলেছে, ঠিক আছে? তো এই দুটার গুণফল কী হবে? যে 2 2 4, 4 বসে গেল, এবং এখানে 5টা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে টোটাল কটা শূন্য হচ্ছে? 6টা শূন্য হচ্ছে। তাহলে 4-এর পরে কটা শূন্য? 4টা শূন্য। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, এইটা। ঠিক আছে, অপশান ডিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে যে এক্সসিআই প্লাস এক্সভি প্লাস এক্সএসভি এর মান হলো নিচে কোনগুলো হবে? তো বের করি প্রথমে। তো এক্সসিআই মানে হচ্ছে তোমার 91, এক্সভি মানে হচ্ছে 15, আর এক্সভি মানে হচ্ছে 25। তাহলে এই তিনটা যোগ করে পাচ্ছি কত? 131। আর 131কে যদি আমরা রোমান অক্ষরে লিখতে যাই, রোমান সংখ্যা লিখতে যাই, তাহলে হবে CXXXI। সি মানে 100, ট্রিপল এক্স মানে 30, আর ওয়াই মানে 1। তাহলে কত পেলাম? 131। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, CXXXI। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর, বলছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো হচ্ছে XLIX মানে কত? XLIX মানে হচ্ছে তোমার 49। নেক্সট কোশ্চিন বলেছে যে শূন্যস্থান পূরণ করো সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান ড্যাশ। তাহলে সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু সমান হবে, অ্যান্সার হবে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, যেটা আমরা প্রথম অঙ্কতে কিন্তু এটা বলেছি। ঠিক আছে, নেক্সট, সত্য অথবা মিথ্যা লেখো। সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে যে একই পরিমাণে দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে যথাক্রমে এতটি অংশ এবং এতটি অংশ, তাই প্রথম গ্লাসের শরবত বেশি মিষ্টি স্বাদের হবে। দেখতে হবে যে কোন গ্লাসের মিষ্টি শরবতটা বেশি মিষ্টি। তো এখানে দেখো প্রথমে আমরা কী করছি, যে হর আছে হরের লসাগু করছি, অর্থাৎ 5 ও 7-এর লসাগু কত? 35। তাহলে প্রথম গ্লাসের শরবত কি 1/5 ইন্টু 35 করলাম, তোমরা কত পাচ্ছি? 7। আর 2/7 কত পাচ্ছি? সমান 10, কারণ 5 7 35, আর 5 2 কত? 10। তাহলে প্রথম শরবতে কত পাচ্ছি? 7, এবং দ্বিতীয় হচ্ছে 10। তার মানে কি দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি। দ্বিতীয় শরবতটা কী বলো তো? বেশি মিষ্টি। তাহলে অ্যান্সার হচ্ছে এটা কী বলো তো? মিথ্যা। নেক্সট কোশ্চিন দেখো, সত্য বা মিথ্যা লেখো। সত্য বা মিথ্যা লেখো যে 2x + 3y সংখ্যামালাটিতে x এবং y চলরাশি এবং 2 এবং 3 হচ্ছে ধ্রুবক পদ। এটা কি হবে? সত্য হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, এক্স বলেছে পি একটি চলসংখ্যা, পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি কত? পি এর 10 গুণ, 10 গুণ মানে হচ্ছে পিকে 10 দিয়ে গুণ, অর্থাৎ 10p, আর তার সঙ্গে 7-এর সমষ্টি মানে যোগফল, অর্থাৎ 10p + 7। অ্যান্সার হচ্ছে অপশান বি, 10p + 7। নেক্সট কোশ্চিন বলছে প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লেখো। কী আছে? p/3 - 4। তাহলে কী হবে? পি এর 1/3 থেকে 4 কম, পি এর 1/3 থেকে 4 কম। নিচে দেখো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ বলেছে যে তোমার 172 ডিগ্রি কোণটি হলো ড্যাশ। তো আগে জানতে হবে যে আমরা যে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট কোণগুলিকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। কি বললাম? যে 90 থেকে বড় এবং 180 থেকে ছোট যতগুলো কোণ আছে সে সমস্ত কোণগুলোকে বলবো আমরা স্থূলকোণ বলবো। তো এখানে কত দেওয়া আছে? 172, আর 172টা তোমার 90 থেকে 180-র মধ্যে পড়ছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? স্থূলকোণ। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, আবার শূন্যস্থান পূরণ বলেছে
যে শূন্যস্থান পূরণ করো, সরলকোণ সমান ড্যাশ ইন্টু সমকোণ, অ্যান্সার হবে 2 ইন্টু সমকোণ, কারণ এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ হবে 90 ইন্টু 2 মানে 180 সমকোণ। ঠিক আছে, তাহলে এক সরলকোণ হচ্ছে 2 ইন্টু সমকোণ। নেক্সট, সত্য বা মিথ্যা লেখো বলেছে 2 সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে 4 সেমি। এখানে বলা আছে যে 2 সেমি ব্যাসের বৃত্তটি, একটা বৃত্তের ব্যাস আছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে 2 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 4 সেমি। দেখি বের হয় কিনা। তো আমরা যদি ব্যাস যদি জানা থাকে আমাদের, তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। তো ব্যাস যদি জানা থাকে তাহলে ব্যাসার্ধ আমরা কি জানি, ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে ব্যাস বাই 2, ব্যাস বাই 2। তাহলে এখানে ব্যাস হচ্ছে 2/2 মানে কত পাচ্ছি 1, আর এখানে কত বলেছে 4 বলেছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, মিথ্যা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন 2 নম্বর, অর্থাৎ একের যে 15টা অঙ্ক ছিল সেই 15টা অঙ্ক তোমাদের অ্যান্সার নামে বলে দেওয়া হয়ে গেল। এবার আসবো আমরা 2 নম্বর অঙ্কগুলো। ঠিক আছে, তো 2 নম্বরগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমাদের বলবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে এবং তার সঙ্গে কমেন্ট করতে ভুলবে না। 2-এর ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে দেখো, 2-এর ফার্স্ট কোশ্চেন বলেছে যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ছোট থেকে বড়। তো এখানে কি আছে, দশমিকে দেখে, এমনি নাম্বার থাকলে তোমরা সহজে বলতে পারবে, কিন্তু যখন দশমিক থাকে তখন একটু টাফ হয় তোমাদের কাছে। তো আমি একটা খুব সহজ একটা পদ্ধতি বলে দিচ্ছি যে কিভাবে বুঝবে যে এটা বড় এটা ছোট। তো প্রথমে দেখব যে দশমিকের পরে সব থেকে বেশি কয়টা সংখ্যা আছে। ঠিক আছে, তো দশমিক পর দেখো এখানে তোমার 3টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানেও 3টা আছে, সব থেকে বেশি কি আছে, 3টা আছে। তার মানে তোমরা কি করবে, প্রত্যেকটা দশমিক সংখ্যাকে দশমিকের পরে 3টা সংখ্যা রাখবো। তো এখানে কি আছে 0.534 সাথে থাকলো, 0.52 আছে, তো এই 0.52কে কী করলাম, একটা 0 নিয়ে 3টা করে দিলাম। তো দশমিকের পরে কোনো সংখ্যার পরে তুমি যত খুশি 0 নিতে পারো। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা কি সব থেকে হাইয়েস্ট আছে কত, দশমিকের পরে 3টা সংখ্যা, তাহলে এখানেও করলাম দশমিক পরে 3টা সংখ্যা, এখানেও করলাম দশমিক পরে 3টা সংখ্যা 5.340, এখানে তো 3টা সংখ্যাই আছে। এবার দেখবো এর মধ্যে দেখো প্রত্যেকের দশমিক করে 3টা সংখ্যা করে আছে। এবার দেখবো এর মধ্যে সবথেকে ছোট কোনটা। তো এখানে তোমার কি 0.534, 0.520, 0.513 এবং এটা 5 দশমিক আছে, এটা অবশ্যই বড়, ওটা তো শেষে থাকবে। তো 0.534, 0.520 এবং 0.513 মধ্যে সবথেকে ছোট হচ্ছে কি 513। তার প্রথমে হচ্ছে 513 লেস দেন, তারপরে 520, আর 520-র পরিপ্রেক্ষিতে কী সংখ্যা আছে 0.52, তো 0.52, তারপরে হচ্ছে তোমার কত 0.534, তো 0.534, তারপর লাস্টে হচ্ছে 5.340, এটা হচ্ছে আমাদের ছোটো থেকে বড়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন বলে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কটির জল খরচ হয়েছে যথাক্রমে 1/4 অংশ এবং 1/3 অংশ। মানে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের মধ্যে যতগুলো জল আছে সেই জলের বলছে 1/4 অংশ এবং 1/3 অংশ খরচ হয়েছে। ঠিক আছে, প্রথমে খরচ হয়েছে 1/4 অংশ, আর তারপর পরে বলতে পারো 1/3 অংশ খরচ হয়েছে। তাহলে ট্যাঙ্কটিতে মোট জলের পরিমাণ কত ছিল। ঠিক আছে, তো ট্যাঙ্কটিতে আমরা ধরলাম যে ট্যাঙ্কটিতে মোট জলের পরিমাণ ছিল 1 অংশ, তাহলে 1 অংশের মধ্যে খরচ হচ্ছে তোমার 1/4 অংশ এবং 1/3 অংশ। ঠিক আছে, তাহলে এখন ট্যাঙ্কিতে জল কত পরিমাণ পড়ে থাকবে, তাহলে মোট জল থেকে যদি আমরা এই যে খরচ হয়েছে সেই জলটা বাদ দিলে আমরা পেয়ে যাব। তাহলে মোট জলের পরিমাণ হচ্ছে 1 অংশ মাইনাস 1/4 প্লাস 1/3 অংশ, তাহলে এই দুটোর সমষ্টি বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাব কতগুলো জল ট্যাঙ্কিতে পড়ে আছে। তাহলে 1 মাইনাস থাকলো, এই দুটো কী করছি ভগ্নাংশের যোগ করছি। এবার ভগ্নাংশের যোগ করার রুলসটা হচ্ছে কি, যে আমি এখানে আরেকবার পুরোপুরি করছি। ভগ্নাংশের যোগ করার রুলসটা হচ্ছে তোমার যে নিচের সংখ্যা দুটো লসাগু করতে হচ্ছে, 4 আর 3-এর লসাগু কত হচ্ছে 12। ঠিক আছে, এবার কি করা হয়, এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব, তো 4 দিয়ে 12কে ভাগ করলে কি পায় 3, আর 3-এর যে ভাগফলটা পাবো সেটা উপরের সংখ্যার সঙ্গে গুণ, অর্থাৎ 3 প্লাস একই রকম এখানে কত পাবো 4 পাবো, তার কত পাচ্ছি 7/12। ঠিক আছে, সে 7/12কে আবার কি করলাম, যে আবার 1 মাইনাস 7/12 অংশ পেলাম। তাহলে এখানে কি করবো 12 লসাগু, তাহলে 12 মাইনাস 7 সমান 5/12 অংশ, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত 5/12 অংশ। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর কোশ্চিন বলেছে
যে 6/7-এর 3 গুণের সাথে কত যোগ করলে এতটি হবে। দেখো এই কোশ্চেনটা আমি আর কিন্তু অ্যান্সার করলাম না, কারণ এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু অলরেডি তোমাদের যে ফার্স্ট যে স্কুল প্রথম যে সেট, সেই সেটের 3-5 বি নম্বর একদম লাস্ট অঙ্কটা কিন্তু সেটা একই সেম অঙ্ক। আর এই অঙ্কটা কিন্তু আমি ফার্স্ট ভিডিওয় তোমাদের করে দিয়ে দিয়েছি, তো সেখানে তোমরা সেই ভিডিওটা গিয়ে সেই অ্যান্সারটা দেখে নিতে পারো। ওকে, নেক্সট বলেছে তোমরা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে রবির বর্তমান বয়স এক্স বছর, ওর বর্তমান বয়স হচ্ছে এক্স বছর, তাহলে 5 বছর আগে তার বয়স কত ছিল সেটা বের করতে বলেছে। যদি তোর বর্তমান বয়স যদি এক্স হয়, তাহলে 5 বছর আগে তার বয়স হবে কি বলতো, x-5, অর্থাৎ বর্তমান বয়স থেকে তার আগের বয়সটা মানে বাদ দিলেই আমরা কিন্তু পেয়ে যাব যে 5 বছর আগে তার বয়স কত ছিল। তাহলে 5 বছর আগে তার বয়স ছিল কত, x-5 বছর। তা 10 বছর তার বয়স কত হবে, 10 বছর আগে কি, এখানে কি বললো যে 5 বছর আগে, আগে মানে বিয়োগ করলাম, এবার কি বলেছে 10 বছর পরে তার বয়স কত হবে। তাহলে বর্তমান বয়স যদি তার এক্স বছর হয়, তাহলে 10 বছর পরে তার বয়স হবে x+10 বছর। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 2 দাগের কমপ্লিট। এবার আসছি আমরা 3 দাগের। ঠিক আছে, 3 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের শেষে বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 3-এর প্রথম যে কোশ্চেনটা বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280, অর্থাৎ গসাগু দেওয়া আছে তোমার 8 এবং লসাগু দেওয়া আছে কত, 280। ঠিক আছে, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা একটা ফর্মুলা জানি। ঠিক আছে, তাকে প্রথমে যে যা দেওয়া আছে লিখে দিলাম, যে দুটি সংখ্যার গসাগু কত দেওয়া আছে 8 দেওয়া আছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 280, আর একটি সংখ্যা দেওয়া আছে 56। তাহলে অপর সংখ্যাটির সমান আমরা ফর্মুলা কি জানি, অপর সংখ্যাটির ফর্মুলা হচ্ছে তোমার লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা, লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। তাহলে লসাগু কত, লসাগু হচ্ছে তোমার 280 আর গসাগু হচ্ছে 8 বাই একটি সংখ্যা মানে 56। তাহলে 7 এ 8ই 56, আবার 7 দিকে 4 7 28 মানে 40। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 40। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আসি তোমার 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, 2 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। একটা শহরের মোট লোক সংখ্যা দেওয়া আছে তোমার 2,98,72,600। এদের মধ্যে পুরুষ ও মহিলা মিলে মোট এতটি জন আছে। তাহলে গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে তোমার 2,98,72,600 এবং মহিলা এবং পুরুষ মিলে মোট হচ্ছে এতটি জন। তো শিশুদের সংখ্যা কত, তাহলে তোমার আগে প্রথমে দিয়েছে শহরের মোট লোক সংখ্যা হচ্ছে কত, 2,98,72,600। এটাকে যদি আমরা সংখ্যা লিখতে যাই তাহলে এইটা হবে। ঠিক আছে, সংখ্যা লিখতে চাই এটা হবে 2,98,72,600 জন। এবং পুরুষ ও মহিলার মোট সংখ্যা দেওয়া আছে তোমার 2,13,72,935 জন। তাহলে শিশুর সংখ্যা কত হবে, তাহলে মোট জনসংখ্যা থেকে পুরুষ ও মহিলাটা বাদ দিলে পেয়ে যাব। তাহলে 2,98,72,600 থেকে যদি আমরা 2,13,72,935 বাদ দিই, তাহলে অ্যান্সারটা হবে আমার কী বলতো, এটা যে তোমার 84,99,665 জন। নেক্সট সরল। কি সরল দেওয়া আছে, এই সরলটা করার আগে তোমাদের সরল করার কিছু নিয়ম হালকা করে বলে দিই। ঠিক আছে, সরল করার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে বন্ধনীর কাজগুলো করতে হবে। আর বন্ধনীর মধ্যে প্রথম যে বন্ধনীর কাজ করতে হবে সেটা হচ্ছে রেখা বন্ধনী, তারপর হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী। এগুলো আমাদের বন্ধনীর কাজ। প্রথমে আমাকে প্রথম বন্ধনী রেখা বন্ধনীর কাজ করতে হবে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ। ঠিক আছে, এবার বন্ধনী তো হয়ে গেল, বুঝলাম যে প্রথমে কোন বন্ধনীর কাজ করতে হবে। এবার দেখো যে বন্ধনীর ভিতরে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকে, তো তখন কার কাজটা আগে করতে হয়। ঠিক আছে, তো বন্ধনীর ভিতরে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তার ক্ষেত্রে প্রথমে এর কাজ করতে হয়। এর মানে হচ্ছে তোমার গুণ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এটি আমাদের পরপর করতে হয়। ঠিক আছে, তাহলে সরলটা দেখো, সরলটা আমাদের কি দেওয়া আছে, সরলটা দেওয়া আছে যে 4 × 24 - 110 - 11 + 3 × 4 ভাজক 9 ভাজক 2 এর 9।
তাহলে কি বললাম যে সলভ করার রুলসটা হচ্ছে প্রথমে আমাকে দেখতে হবে যে কোথায় বন্ধনী আছে, তার মধ্যে আবার রেখা বন্ধনী কোথায় আছে। প্রথম বন্ধনী রেখা, প্রথম বন্ধনী আগে রেখা বন্ধনী পড়ছে, তো রেখা বন্ধনী আমার এখানে দেওয়া আছে দেখো 11+3 এর মধ্যে রেখা বন্ধনী আছে। তাহলে বাকি সম্পূর্ণ রেখে দিয়ে শুধুমাত্র 11+3 করব। আর 11+3 মানে হচ্ছে কত 14। তাহলে দেখো 4 × 24 - 110 -14 × 4 ভাজক 9 ভাজক 2 এর 9। ঠিক আছে, শুধুমাত্র এটাকে চেঞ্জ করলাম, বাকি যা আছে রেখে দিলাম। আবার দেখো প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনী মানে কি এটুকুর মধ্যে পড়ছে। আবার প্রথম বন্ধনীর ভিতরে আবার প্রথমে কার কাজ, ভাগের কাজ, এর কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ। তো এখানে বিয়োগ আর গুণ আছে, তো প্রথমে কার কাজ করতে হবে, গুণের কাজ করতে হবে। তাহলে কী পাবো 4 × 24 - 110 - 4 × 14 = 56 ভাজক 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজক 2 এর 9। তাহলে 4 × 24 মাইনাস আবার প্রথম বন্ধনীর কাজ 110 থেকে 56 বাদ দিলে কী হয় 54 ভাজক 9 আছে থাকলো, বাকি সব রেখে দিলাম। আবার 4 × 24 মাইনাস এইটুকু কি সেকেন্ড বন্ধনী পড়ছে, সেকেন্ড বন্ধনী কি 6 9 54, তাহলে 54কে 9 দিয়ে ভাগ করলে 6, বাকি যা আছে রেখে দিলাম। আবার কি করলাম যে 4 × 24 - 6, 24 থেকে 6 বাদ দিতে হবে, কত পাবো 18, তাহলে ভাজক 2 এর 9। আবার এইটুকুর মধ্যে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথমে 2 এর 9-এর। তাহলে 4 × 18 আর 2 এর 9 মানে হচ্ছে তোমার 18। তাহলে 4 × 18 ভাজক 18 মানে 1, তাহলে 4 × 1 মানে 4। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে তোমার 4। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে সলভ করো, এখানেও সলভ করতে বলেছে। ঠিক আছে, আর সলভ করার রুলসটা কিন্তু আমরা আগে কিন্তু তোমাদের আগের অঙ্কটা করার আগে বলে দিয়েছি। তো প্রথমে আমাদের কাজ করতে হবে, এখানে তো বন্ধনী নাই, তাহলে বন্ধনীকে বাদ দাও। তাহলে বন্ধনী বাদ দিয়ে প্রথমে যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে কার, এর কাজ করতে হয়। তাহলে অঙ্কটা টুকলাম, 3/8 ভাজক 2/3 × 1/9, এর 1/16 থাকলো। তাহলে 3/8 ভাজক 2/27, এ দুটো গুণ করলে কত পাবো 2/27, কারণ কাটাকাটি যাচ্ছে না, গুণিত 1/16। ঠিক আছে, আবার 2 1 2 4 2 8 2 16, তাহলে কত পাচ্ছি 3/8 মানে 3/8 ভাজক তোমার 1/216, কারণ 8কে 27 দিয়ে গুণ করলে 216 পাবো। তাহলে এবার দেখো, তাহলে 3/8 গুণিত, এবার ভাগ চিহ্নকে যদি আমরা গুণ করে দিই ভাগের পরিবর্তে, তাহলে পরের যে ভগ্নাংশটা থাকবে সেটা কী হবে উল্টিয়ে বসবে, অর্থাৎ এখানে 1/216 আছে, তাহলে কী লিখবো 216/1। তাহলে 8 দিয়ে কাটাকাটি করতে কত পাবো 27, এবার 27কে 3 দিয়ে গুণ করলে কত হবে, অ্যান্সার হচ্ছে 81। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কত 81। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। ঠিক আছে, ওর বাড়িতে মোট কাপড়ের পরিমাণ হচ্ছে এতটি, সেটা দিয়ে সে ফ্রক তৈরি করবে। বলছে প্রতিটা ফ্রকের জন্য মানে এক একটা ফ্রক তৈরি করতে এত মিটার কাপড় লাগলে তবে উন্নিশা খাতুনে কতগুলি ফ্রক তৈরি করবেন। ঠিক আছে, তার অর্থাৎ 30.6 মিটার কাপড়ে সে কতগুলো ফ্রক তৈরি করতে পারবে। এটাকে যদি আমরা ঐকিড্রমে করতে যাই, দেখো মোট কাপড়ের পরিমাণ দেওয়া আছে 30.6 মিটার। তাহলে বলেছে যে 1.7 মিটার কাপড়ের ফ্রক তৈরি হয় কয়টা, একটি। 1.7 মিটার কাপড়ের ফ্রক তৈরি হয় কত, একটি। তাহলে 1 মিটারে কত হবে 1/1.7, 1.7। তাহলে 30.6 মিটার কাপড়ে কটা ফ্রক তৈরি হবে, 1/1.7 গুণিত 30.6। এবার দেখো 1/1.7 মানে 1.7-কে পরিবর্তে লিখতে পারবো কি 17, মানে 10/17। কারণ দেখো উপরে আমরা কী করলাম, এই দশমিকের জন্য 1 আর দশমিক পরে একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য, অর্থাৎ 10/17 গুণিত 30.6কে দশমিক হলে কী পাবে 306/10, কারণ দশমিকের জন্য 1 আর দশমিক পরে যেহেতু একটা সংখ্যা তার জন্য একটা 0, তাহলে 10 10 কেটে যাচ্ছে। আবার 8 এটা 17 কেটে কাটে কী পাবো 18 পাবো। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 18টি। তাহলে 30.6 মিটার কাপড়ে তোমার কটি ফ্রক তৈরি করতে পারবে, টোটাল 18টি ফ্রক তৈরি করতে পারবে। এবার আসি 6 নম্বর কোশ্চিন, 3-এর 6 নম্বর কোশ্চিন এবং আজকের ভিডিওয় লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। 6 নম্বর কোশ্চেন বলেছে যে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে এতটি কিগ্রা চাল লাগে। 500 জন ছাত্রের মিড ডে মিলে হবে,
তার জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। বলছে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর, বলছে 175 কিগ্রা চালের মধ্যে বলছে 75 কিগ্রা চাল খরচ হয়ে যাওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে বের করতে বলেছে। ঠিক আছে, তো সমস্যাটি সাজাই। তো সমস্যাটি হলো, প্রথমে লিখবো লোক সংখ্যা, ব্র্যাকেটে জন লিখে দাও, চালের পরিমাণ, ব্র্যাকেটে ক্রিয়ার সময়, ব্র্যাকেটে দিন। দেখো 500 জন লোকের 175 কিগ্রা চালের কতদিন চলে, 1 সপ্তাহ, মানে কতদিন, 7 দিন। ঠিক আছে, তা 400 জনের বলছে 75 বাকি চালের পরিমাণ, তাহলে বাকি চালের পরিমাণ বলতে কত, 175 থেকে 75 বাদ দিতে হবে, 175 থেকে 75 বাদ দিতে কত পেলাম, 100 পেলাম। ঠিক আছে, এটা জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো সবসময় মধ্যে মনে রাখবে লোক সংখ্যা এবং সময় অর্থাৎ দিনের সঙ্গে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। ঠিক আছে, বা একটা বাড়ছে একটা কমছে, সেটা কী হয়ে যায়, ব্যস্ত সম্পর্ক। দেখো যে 500 জনের যদি 7 দিন চলে, তাহলে 400 জনের কত দিন চলবে, 500 জনের যদি 7 দিন চলে, তাহলে 400 জন লোক সংখ্যা কমে গেল, তাহলে কি বেশি দিন চলবে, তাহলে একটা বাড়ছে এটা কমছে, তাহলে এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। আর চালের পরিমাণের সঙ্গে সময়ের কী বলতো, সরল সম্পর্ক। কেন, কারণ 175 কিগ্রা চালের যদি 7 দিন চলে, তাহলে 100 কিগ্রা চালে কতদিন চলবে, তোমার কম চলবে, তাহলে এটা হয়ে যাবে সরল সম্পর্ক। তাহলে অতএব নির্ণয়ের সময়, তাহলে প্রথমটা কি পেলাম, ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক পেলে কি হয়ে যায় বলো তো, এই টার্মটা প্রথমে লিখে দিব তোমার 7 গুণিত, আর এই দুটো এটার সঙ্গে এটার ব্যস্ত সম্পর্ক পেয়েছি, তার মানে লিখতে পারবো এটাকে তোমার সিধাসিধি লিখবো, মানে উপরে 500 নিচে 400 লিখবো, গুণিত এখানে কি তোমার সরল সম্পর্ক। তো সরল সম্পর্ক থাকলে এই টার্মটা কী হয়, উল্টে থাকবে। ঠিক আছে, তো উপরে 100 নিচে 175, তো কাটাকাটি করে আমরা এটা টোটাল অ্যান্সার পাচ্ছি তোমার কী বলো তো, 5 দিন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে যে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চাল 5 দিন আর চলবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।